ওয়েলকাম টু ভিশন এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আর একটা নতুন সায়েন্সের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। বিগত বছরের বেশ কিছু প্রশ্নই আমরা আলোচনা করব, তবে শুধুমাত্র ডাব্লিউপি রিলেটেড না, বিভিন্ন মিলিয়ে মিশিয়েই প্রশ্ন দেখব। একটাই উদ্দেশ্য, আমাদের সেট 6 এর আগে কিন্তু 5টা ভিডিও আমাদের হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তো আমাদের চ্যানেলে গিয়ে তুমি দেখে নিতে পারো বিগত 5টা আমি যে ভিডিও আপলোড করিয়েছি সেগুলো কেমন ছিল বা কি প্রশ্ন ছিল বুঝে নিতে পারবে। আজকে আমাদের সেট 6 হচ্ছে, মানে আমার 6 নম্বর ভিডিও হচ্ছে। সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই দেখবো, ডাব্লিউপি, কেপি এবং তার সাথে অন্যান্য পরীক্ষারও দেখবো কেমন প্রশ্ন এসেছিল। প্রশ্নগুলোতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কেমন ধরনের দিচ্ছে। এই আপডেটগুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, নহলে নোটিফিকেশনগুলো পাবে না ভিডিওগুলো, ঠিক আছে? তো আজকে নতুন প্রশ্ন নিয়ে চলে আসছি, নতুন আলাদা আলাদা পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে চলে আসছি। তো এই প্রশ্নটা প্রথম যেটা ছিল সেটা দেখো, লিখেছে কোন বিজ্ঞানী একটি বই লিখেছিলেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তবে এখানে আমি একটু কথা এখানে একটু অ্যাড করে দিই। এখানে যে উত্তরটা হবে উত্তরের পর আমি অ্যাড করাচ্ছি, আগে উত্তরটা আমরা করে নিই, ঠিক আছে? আগে আমরা উত্তরটা দিয়ে দিই, স্টিফেন হকিং, ঠিক আছে? বিজ্ঞানীর তকমা ইনি সেইভাবে পাননি, তার কারণ কোনো নতুন কিছু আবিষ্কার করেননি। পুরনো যে জিনিসগুলো ছিল ফিজিক্সের ওপর বলতে পারো, সেই কনসেপ্টগুলোকে নিয়েই তিনি আরো এগিয়ে গেছেন, আরো পর্যালোচনা করেছেন। এই ব্যক্তিটাকে যদি তুমি দেখো একটা মোটিভেশন পাবে, একটা কিভাবে তার জীবন যেখানে এইভাবে ছিল সেইখান থেকে কত বড় একজন ফিজিক্সের বিষয় নিয়ে পর্যালোচনা, মহাকাশ বিষয় নিয়ে পর্যালোচনা করে কতটা এগিয়েছিলেন। তো একটা বিশাল মোটিভেশন আমাদের কাছে এনাকে দেখে আমরা পাই। যাই হোক, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম খুব ইম্পর্টেন্ট একটা ভাগ নিয়েই তিনি আলোচনা করেছিলেন। বিজ্ঞানীর নাম স্টিফেন হকিংস, ঠিক আছে? বিজ্ঞানীর নামগুলো কিন্তু এখন পরীক্ষায় দেয়, এগুলো একটু খেয়াল রাখবে। মানে খুব কমন যেগুলো সেগুলো একটু খেয়াল রাখবে, পরীক্ষাতে আসে। পরের প্রশ্নটাই চলে আসছে, আবার একটা ওই রকম ধরনেরই পুরস্কার বা ওই রকম ধরনেরই প্রশ্ন। শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমাদের ক্লাসটা আজকে কিসের জন্য হচ্ছে? বিজ্ঞানের ওপর হচ্ছে। তো এর উত্তর অবশ্যই বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ওপরে এই পুরস্কারটাকে দেওয়া হয়। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দেওয়া হয় এই বছর শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কে পেলেন, বা এইভাবে প্রশ্নটা আসে। বিষয়টা বিজ্ঞান ও প্রযুক্তির উপরে। প্রশ্ন নাম্বার 3, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? এই জায়গাগুলো খুব মানে মানে আমরা যখন পরীক্ষা দিই না, খুব দ্রুততার সাথে প্রশ্ন আসে বা আমাদের মনে তাড়া থাকে, এই জায়গাটাকে আমরা খেয়াল করি না। আমরা এই নবীকরণযোগ্যটা দেখে একটা জলবিদ্যুৎ হোক, সৌরবিদ্যুৎ হোক দাগ দিয়ে দিই, আর আমাদের এখানেই ভুল হয়ে যায়। তো প্রশ্ন পড়াটা খুব ইম্পর্টেন্ট, মাথা ঠান্ডা করে। সব প্রশ্নের শেষে নয় এরকম দেওয়ার প্রবণতা থাকে। নবীকরণযোগ্য শক্তি মানেই জেনে রাখবে ন্যাচারাল পাওয়ার যেগুলো, সেগুলোই হচ্ছে এই শক্তিটা। ন্যাচারাল পাওয়ার মানে ধরো সূর্য থেকে যা যা আসছে, ধরো আলোক শক্তি, তাপ শক্তি, আমাদের জলস্রোত থেকে আমরা তৈরি করছি, জলস্রোত, সেই স্রোত সেখান থেকে, হাওয়া, বায়ু থেকে যেগুলো তৈরি করছি বায়ু শক্তি, ঠিক আছে? কোনো ন্যাচারালি অর্গ্যানিক জিনিসকে পচিয়ে গ্যাস তৈরি করছি, যে কোনো এই প্রাকৃতিক শক্তিকে বারবার যাকে আমরা রিনিউয়েবল করতে পারি। দেখো, কয়লাকে আমরা যদি পোড়াই, আমরা তাপ শক্তি পাচ্ছি, তাপ বিদ্যুৎ তৈরি করছি। কয়লা একবার পুড়ে গেলে আর কি তাকে পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবো? পারবো না, সে তো হয়ে গেল। তো এটা মানে বারবার করতে পারবো। বায়ু কোনোদিন বন্ধ হচ্ছে না, জল কোনোদিন বন্ধ হচ্ছে না, সূর্য কোনোদিন বন্ধ হচ্ছে না, বারবার ব্যবহার করা যাচ্ছে। তো এই লিস্টের মধ্যে পড়বে না, নয় বলেছে। তাহলে এখানে দেখো অপশনগুলো দেখে নাও, ভালোই বোঝা যাচ্ছে। জলবিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, এগুলো ন্যাচারাল প্রকৃতিগত শক্তি উৎপাদন করছে। আমরা এই শক্তির উপরই বর্তমানে নির্ভর হওয়ার চেষ্টা করছি পলিউশন কমানোর জন্য। তো এখানে আছে ফুয়েল সেল, জ্বালানি কোষ। জ্বালানি কোষ কখনোই নয়। তাহলে এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ নয় এই চারটে লিস্টের মধ্যে। ক্লিয়ার? নেক্সট, পরেরটায় চলে আসছি।
সূর্যগ্রহণ ঘটে কখন? ভূগোলের প্রশ্ন ভাবতে পারো, বিজ্ঞানের প্রশ্ন ভাবতে পারো। বিজ্ঞানটাকে কেন বলছি আমি এটা বিজ্ঞানের প্রশ্ন? আলো রিলেটেড ব্যাপার রয়েছে, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আলোর কনসেপ্ট সেটাই বলে। মানে এমন একটা শক্তি যে কোনো জিনিসে এসে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে এসে আমাদের যন্ত্র অর্থাৎ চোখে যদি আসে আমরা দেখতে পাবো তাকে। যদি প্রতিফলন না হয়, সোজা ভেদ করে চলে যায়, দেখতে পাবো না। আলোর কনসেপ্ট তাহলে এখানটা কেন ঘটছে? ছায়া আলো এই ব্যাপারটা আসো, ধরো আমি এবং তুমি কথা বলছি সামনাসামনি, অনেক কিছু ডিসকাস করছি, মাঝে একজন ব্যক্তি চলে এলো, তখন আমরা কি করব? এদিক বা এইদিক করে দেখাচ্ছে, মানে আমাদের সামনে গার্ড হয়ে গেল, দুজন ব্যক্তির সামনে গার্ড হয়ে গেল, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না। তাহলে মাঝে এমন একজন থার্ড পার্সন চলে আসছে যে আমাদের দেখাটাকে সমস্যা তৈরি করছে। এখানেও তাই ভাবো, তিনজন আছে, পৃথিবী, সূর্য আর চাঁদ। সূর্য গ্রহণ কার সাথে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভালো করে কথাটা শুনবে। তাহলে সূর্যগ্রহণ মুখস্থ করার কিছু নেই। তাহলে আমরা তিনজনকে আঁকছি, প্রথমে আঁকলাম সূর্য, দ্বিতীয় আঁকছি পৃথিবী, আমরা একে অপরকে দেখছি, আমরা পৃথিবী থেকে সূর্যকে দেখছি, মাঝে একজন পার্সন চলে এলো, থার্ড পার্সন, সেটাকে চাঁদ। কোত্থেকে এলো? কারণ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা এমন ঘুরতে ঘুরতে এমন পজিশন তৈরি করলো যেখানে পৃথিবী সূর্যকে দেখার মাঝে চাঁদ ঢুকে গেল, সূর্যের আলো এসে ধাক্কা খেয়ে ফিরতে মানে চাঁদেতেই আটকে গেল, আমরা সেই পাটের অংশকে দেখতে পাচ্ছি না, সূর্য গ্রহণ। তাহলে এই অবস্থানটা হতে হবে আমাদের এই প্রশ্নের উত্তরটাকে করার জন্য। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে। চন্দ্রগ্রহণ যদি হতো কি হতো ব্যাপারটা? যদি চন্দ্রগ্রহণ কি হতো তখন কি হতো? সূর্য মানে চাঁদটা এক প্রান্তে চলে যেত, সূর্যের ওই প্রান্তে, মানে ওইভাবে বিষয়টাকে ভাবতে হবে, চলে যেত, মানে সেখানে আমরা সূর্যের আলো চাঁদে পৌঁছচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখো, চাঁদটা তো পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে চাঁদটা ঘুরতে ঘুরতে পেছনের পৃথিবীর পেছন দিকে চলে গেল, তাহলে সূর্যের আলো চাঁদের গায়ে, চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, চাঁদের গায়ে ধাক্কা খেয়ে পৃথিবীতে আসে, তবে পৃথিবীবাসী চাঁদকে দেখতে পায়। যখনই পৃথিবীর পেছন দিকে চলে গেল তখন লাইটটা পৃথিবীকে ক্রস করে চাঁদের কাছে যেতে পারলো না, ধাক্কা খেয়ে ফিরে আসতে পারলো না, তার ফলে আমরা চন্দ্রগ্রহণ চাঁদকে দেখতে পাচ্ছি না। তো কনসেপ্টের উপর নির্ভর করছে প্রশ্নটা, মুখস্থ করার কিছু নেই, সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্নতে চলে আসছি। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস, তাহলে আমরা এখানে কোন লাইনটাকে হাইলাইট করছি? নিষ্ক্রিয় গ্যাসের তালিকা আছে না আমাদের পর্যায় সারণীর লাস্ট শ্রেণী, অবশ্যই অধাতু গ্যাসীয় আকারে থাকে, হিলিয়াম, নিয়ন, রেডন, জেনন, ক্রিপ্টন, আর্গন, এই লিস্টটা পাই না? নিষ্ক্রিয় গ্যাস কারণ অক্টেট করে থাকে, কারোর সাথে বিক্রিয়া করার মতন মানসিকতা তারা রাখে না, অক্টেট হয়ে থাকে, সেই কারণে তাদের আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। নিষ্ক্রিয় ধাতুও অবশ্যই রয়েছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে অধাতুর কথা বলছে, অধাতু। মৌল অবশ্যই এটা মৌল থেকেই আসে, মৌল, ধাতু, অধাতু, ধাতু গল্প, তো অধাতুর মধ্যেই এটা পড়ছে। তো আমাদের এখানে এবার চয়েস করে নাও কি রয়েছে। নিষ্ক্রিয় নয় নাইট্রোজেন, নর্মাল অধাতু, জলীয় বাষ্প তো আলাদাই জিনিস, বাদই দাও। অক্সিজেন, এও তাই, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে আর্গনটা ওই লিস্টে চলে আসছে, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন এইগুলো চলে আসছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস আমাদের উপস্থিত থাকে বায়ুমণ্ডলে, সর্বাধিক পরিমাণেও উপস্থিত থাকে। যেরকম এখান থেকে আরো প্রশ্ন দেয়, বাতাসে উপস্থিত ভারী, সব থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এই প্রশ্নগুলো মাথায় রাখবে। নেক্সট, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব দ্বারা নির্গত হয়ে যায়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শুধু একটা উত্তর এর নয়, আমি এর সাথে আর একটা উত্তর অ্যাড করে দিচ্ছি, বাকি ভিটামিন কখনোই হতে পারে না। ভিটামিন সি অ্যান্ড বি কমপ্লেক্স, এটা আমাদের সহজভাবে শরীর থেকে বেরিয়ে যায়, অবশ্যই বেরিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা প্রস্রাব বা ইউরিনের মাধ্যমেই বেরিয়ে যায়। এই দুটো ভিটামিন বলা যেতে পারে আমাদের শরীর থেকে সহজভাবে। ভিটামিন সি রিচ সোর্স অফ যে কোনো, তুমি লেবু বলতে পারো, লঙ্কাতে অল্প পরিমাণে থাকে, আমলকি বলতে পারো, এই জিনিসগুলো আমাদের ইনটেক করা উচিত বা খাওয়া উচিত প্রতিদিনের লাইফ রুটিনে। ওকে, বাকি ভিটামিন কিন্তু হবে না। নেক্সট, আমরা পরবর্তী প্রশ্নতে এবার চলে আসছি।
কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে বা ভালো থাকে? ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে বা ভালো থাকে? অবশ্যই চারটে এখানে আমার সবজির মানে দানা শস্যের নাম দিয়েছে। বাজরা, ভুট্টা, জোয়ার, গম, মিলেটস আমরা এগুলোকে বলে থাকি বা ভেবে থাকি এগুলোতে। তো এদের মধ্যে ক্যালসিয়াম আমরা ভালো পাই, উপকার পাই বাজরাতে। একই রকম দেখতে রাই, বাজরা, ভুট্টা, জোয়ার এগুলো তো আমরা জানি, পড়েছি। গম কাছাকাছি, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু কম ব্যবহারযোগ্য হয়, কিন্তু বাকি বিহার বলো, ঝাড়খণ্ড বলো, উত্তরপ্রদেশ বলো, এই আমাদের রাজ্যগুলোতে এগুলোর যেমন চাষ হয় তেমনি খাওয়ার মধ্যেও এগুলোকে রাখা হয়। তাহলে এটার উত্তর হয়ে গেল ক্যালসিয়াম সামগ্রীটা আমরা বেশি পাই, ক্যালসিয়াম অবশ্যই একটা মিনারেলস এর মধ্যে পড়ে, তাহলে সেটা হচ্ছে বাজরা উত্তর। ওকে, নেক্সট প্রশ্নতে চলে আসছি। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এটি যে প্রক্রিয়ার সাথে জড়িত তাকে কি বলে, মানে পদ্ধতিটার কি নাম? প্রথম আমি এখানটাতে একটু বলি, এইখানটা শুনে কেমন হয়তো লাগতে পারে তোমাদের, দূষিত কিডনি মানে কি? সোজা কথা, আমাদের যন্ত্রপাতি শরীরে তো বিভিন্ন থাকে, তার মধ্যে কিডনি বা বৃক্কও থাকে, গ্লোমেরুলাস, আমরা তো এগুলো পড়েছি, বৃক্কের অংশ খারাপ হয়ে গেছে, আমার এই যন্ত্রটা ঠিক করে কাজ করছে না। তাহলে যদি এই যন্ত্রটা ঠিক করে না কাজ করে, তাহলে আমার শরীরে যে সমস্ত বৃক্ক বা কিডনি, লিভার, এদের কাজ কি? টক্সিক জিনিসগুলোকে নিয়ে কাজ করা, দূষিত বা বিষ জাতীয় জিনিসগুলোকে শরীর থেকে ছাঁকনির মতন কাজ করা, বার করা শরীর থেকে, ইউরিয়া হোক, অ্যামোনিয়া হোক, আরো শরীরের বিপাক্রিয়ার ফলে উৎপন্ন যে সমস্ত দূষিত পদার্থ হয় সেগুলোকে নির্গত করা। তো আমার এই যদি ইম্পর্টেন্ট যন্ত্রটা না কাজ করতে পারে, তাহলে দূষিত পদার্থগুলো আমার শরীরকে সমস্যায় ফেলবে। তাহলে প্রতিটা জিনিসের জন্য একটা ডাক্তারি ব্যবস্থা তো এখনকার দিনে হয়েই গেছে। তাহলে এই জিনিসটার জন্য কোন ডাক্তারি ব্যবস্থাটা রয়েছে? না, তার নাম হচ্ছে ডায়ালিসিস প্রক্রিয়া। ডায়ালিসিস প্রক্রিয়াটা কি? আমাদের রক্তের সাথে সরাসরি একটা মেশিন মানে যুক্ত হবে, যে রক্তটাকে পরিশ্রুত করবে, রক্তটা আসবে মেশিনের মধ্যে, পরিশ্রুত হয়ে আবার শরীরে যাবে। অবশ্যই কঠিন কাজ, কষ্টকর কাজ, কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি। এটা কি পদ্ধতিতে কাজ করে? এই পদ্ধতি যেটা, এই পদ্ধতিগুলো আমাদের রসায়নেও পড়ানো হতো। অভিস্রবণ, এই ব্যাপন কি, একটা ঘরের ধূপ জ্বালালে সারা ঘরে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে, এটা কি পদ্ধতিতে হয়? এই যে প্রশ্নগুলো ছিল। তো তারপর ঊর্ধ্বপাতন, কর্পূর হাতে দিলে ঠান্ডা লাগে, ঊর্ধ্বপাতন। তো এগুলো বিভিন্ন তরল হোক, তরল থেকে গ্যাস হোক, কঠিন থেকে তরল থেকে গ্যাস হোক, এই যে পরিবর্তন, তার পদ্ধতির নাম বলা হয়েছিল। কিশমিশের মধ্যে জলে ভিজিয়ে রাখলে কিশমিশ ফুলে যায়, কারণ কিশমিশ জলটাকে ধীরে ধীরে শোষণ করে। কি পদ্ধতি? এই যে অভিস্রবণ, এই এক্সাম্পল গুলো বা এই জিনিসগুলোকে বলা হচ্ছে। তো এটা অভিস্রবণ পদ্ধতিতে কাজ করে ডায়ালিসিস প্রক্রিয়াটি, যেটি খারাপ হয়ে যাওয়া কিডনি বা বৃক্ক রোগীদের সাহায্য করে রক্ত পরিশোধন বা শোধন করতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা চলে আসি। সাধারণত এই প্রশ্নগুলোর ইনফরমেশন ঠিক থাকে। কি বলেছে? নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে বলো 2G বর্ণালী, 3G স্পেকট্রাম, 4G, 5G, এই যে আমরা কথাগুলোকে আমরা ডাইমেনশন এগুলোকে বলে থাকি, যেরকম ডাইমেনশনও আছে 2D, 3D, 4D, যাই হোক, এদের ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কেন কথাটা ব্যবহার করা হচ্ছে? আমরা এটাকে বলতে পারি, আমরা যেরকম শব্দতে আমরা পড়েছি না, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই কথাটা আমরা তো শব্দের মধ্যে পড়েছি। তো আমাদের এখানে কিসের কি কি মেনশন করছে দেখো না, হার্জ। হার্জ কিসের একক? কম্পনের একক, কম্পাঙ্কের একক। কম্পন মানে ভাইব্রেট করা, কাঁপানো, যার ফলে শব্দ উৎপন্ন হয়। দুটো জিনিসকে যদি আমি কাঁপাই, ভাইব্রেট করি, তবেই শব্দ উৎপন্ন হয়। তাহলে কম্পনের একক হচ্ছে হার্জ, বৃহত্তর একক হচ্ছে কিলো হার্জ। আমরা যেরকম সাধারণ মানুষ, আমাদের শ্রবণ ক্ষমতা যে রেঞ্জ 20 থেকে 20,000 হার্জ, বা 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, যেরকম ভাবেই বলা হয় না কেন সেটা বলা হয়। তো বলেছি যে 2G বর্ণালী, 2G স্পেকট্রাম, তার ব্যান্ডউইথ কত, কম্পাঙ্ক কত?
30 থেকে 200, 15 থেকে 20, এটা যেরকম মেগা হার্জ আছে, ইউনিটটা বাড়ছে, মেগা হার্জ অন্তত যেরকম দেওয়া আছে। তো এর উত্তর বলছে যে ওপরের সবকটা ইনফরমেশনই সঠিক দেওয়া হয়েছে, অর্থাৎ 2G, 3G এবং 4G এর সাথে যে রেঞ্জ বা ব্যান্ডউইথটাকে মাপা হয়েছে সেটা সঠিক রয়েছে। তো এর উত্তর কি হলো, যে সবগুলি সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নতে চলে আসছে। এইগুলো একটু ইনফরমেটিভ প্রশ্ন হয়, খুব লাকিলি যদি উত্তর দাও না জেনেও, এগুলো সাধারণত সবগুলি ইনফরমেশন ঠিক দিয়ে থাকে। নেক্সট, পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে, মানে স্টাডিকে। দেখুন, আমি আগের দিনও এরকম একটা প্রশ্ন বলছিলাম যে হিস্টোলজি কাকে বলে, তারপর হচ্ছে তোমার সাইটোলজি কাকে বলে, হ্যাঁ, তারপর ধরো এমব্রয়োলজি কাকে বলে, এন্টোমোলজি কাকে বলে, অ্যান্থোলজি কাকে বলে, পোমোলজি কাকে বলে, সেরিকালচার, পিসিকালচার, এরকম প্রতিটা জিনিস অধ্যয়ন করাকে বাচ্চাদের যে সমস্ত চিকিৎসকরা চিকিৎসা করে সেই বিষয়টাকে কি বলে। মহিলাদের যারা চিকিৎসা করে তাদের কি বলে, এই যে আলাদা আলাদা নাম, এইগুলোকে। যারা রক্তকে কালচার করে, ব্লাড কালচার করে, পড়াশোনা করে, তাদের কি বলে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটা জায়গায় নোট করবে, 1 পাতা বা 2 পাতা, রিভিশন করলেও মনে থাকবে তোমার। ছড়িয়ে ছিটিয়ে থাকে, একত্রিত করবে এক জায়গায়। আমাদের এই প্রশ্নটা ছিল পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলে। উত্তর আমরা সহজেই উত্তর দেব, এন্টোমোলজি। এবার এখান থেকে আমার কমেন্টে তোমাদের উত্তর জানার জন্য আমি বলে রাখলাম, কমেন্টে জানিও ইকোলজি কি বিষয় নিয়ে পড়াশোনাকে বলে, অ্যান্থোলজি কি বিষয় নিয়ে পড়াশোনাকে বলে। কমেন্টে জানিও এইগুলোর উত্তর কি হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে তোমাকে পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্নতে চলে আসি। প্রশ্নতে আসার আগে ওই আবারও বলছি, আমাদের ভিশন এডুকেশনের আবাসিক ব্যাচের ভর্তি তো অবশ্যই চলছে। দেখতেই পাচ্ছ সফলতা, আমরা অনেক ছেলে এখানে থেকে পড়াশোনা করে সফল হয়েছে। তোমরা যারা আগ্রহী আবাসিকে ভর্তি হওয়ার জন্য, নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারো। অ্যাডমিশন প্রসেস বা ব্যাচ, নতুন ব্যাচ কখন শুরু হচ্ছে সেই সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, এবং এর পাশাপাশি আমাদের অনলাইন ব্যাচও কিন্তু রানিং আছে। যারা অনেক দূর থেকে বা অনেক সমস্যার কারণে আবাসিকে এসে থাকতে পারো না, ক্লাসরুমে ক্লাস করতে পারো না, তারা অনলাইন ব্যাচের ভর্তির জন্য এই অ্যাডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারো। কোর্স ফিজ, কোন অ্যাপ ইনস্টল করবে এবং সেই অ্যাপের মাধ্যমে কি করে তুমি সমস্ত ক্লাসগুলো পাবে বা স্টাডি মেটেরিয়াল পাবে, সেই বিশদ জানতে তুমি নাম্বারগুলোতে যোগাযোগ করো। ওকে, ঠিক আছে, দেখে নিলে। আমরা এবার আবার চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নতে। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? একদম মনে রাখতে হবে, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, ওনার নামে স্পেস স্টেশনও আছে, ওনার নামে আমাদের গবেষণার জায়গার নামকরণও আছে। তো বিক্রম সারাভাই হচ্ছেন আমাদের জনক বলা হয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে। নেক্সট, তাপ মাপার যন্ত্র কি? দেখো, তাড়াহুড়োয় পরীক্ষা দেওয়ার কেমন জিনিস এটা, তাড়াতাড়িতে চোখে পড়লে তাপমাত্রা মাপার যন্ত্র কি? থার্মোমিটার। দাগ দিলে ভুল। ওই জন্য বলছি প্রশ্ন পড়ার সময় ভীষণ সতর্ক থাকতে হবে, নহলে কিন্তু 1 নাম্বার পাওয়ার জায়গায় চলে যাবে। তাপ মাপার যন্ত্র কি? নট তাপমাত্রা। তাহলে তাপ মানে কি? তাপের চ্যাপ্টার মনে পড়ছে, তাপের ইংরাজি হচ্ছে হিট, তাপমাত্রার ইংরাজি টেম্পারেচার। তাপমাত্রা চাইনি, আমাদের হিট, তাপের। এসআই ইউনিট বা ইউনিটটাকে মনে করো কি? তাপের ইউনিট কি? ক্যালোরি এর ইউনিটের নাম। তাহলে ক্যালোরির সাথে মিটার লাগিয়ে দাও, উত্তর হয়ে গেল। তাহলে কি যন্ত্র দ্বারা তাপ মাপা হচ্ছে? ক্যালোরিমিটার যন্ত্র দ্বারা তাপ মাপা হচ্ছে। ক্লিয়ার? এই জিনিসগুলোকে ভুল করলে হবে না। পরের প্রশ্নটাই চলে আসছি। নেক্সট প্রশ্ন, তাপের চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন হয়। আমি ক্লাস মানে তোমাদের ভিডিও করতে করতেও বলেছি, ভিডিওটা বড় করব না, প্রতিটা আইটেম বা প্রতিটা টপিককে ধরে ধরে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে। নেক্সট প্রশ্নতে চলে আসছি। নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী? কোন চ্যাপ্টার বলো তো? প্রথম চ্যাপ্টার। রসায়ন পড়তে গেলে তার প্রথম চ্যাপ্টার, মৌল, ধাতু, অধাতু যে ব্যাপারটা থাকে না, সেই প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। কোনটা ভারী, কোনটা হালকা, কোনটা সহজে পাওয়া যায়, পৃথিবী পৃষ্ঠে কোনটা বেশি পাওয়া যায়, বায়ুমণ্ডলে কোনটা বেশি পাওয়া যায়, আমাদের শরীরের মধ্যে কোনটা পাওয়া যায়, গাছের পাতায় কোনটা পাওয়া যায়, কোনটা ভারী, কোনটা তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মক,
ঘনত্বপূর্ণ, এই যে বিভিন্ন রকম প্রশ্ন। প্রথম চ্যাপ্টার রসায়ন যাদের যখন পড়াই আমরা, সেই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো। কোন ধাতুটি সব থেকে ভারী? তো প্রশ্ন তো আগে ভালো করে পড়ো, যে কি লিখেছে। প্রথম বলেছে ধাতু, এখানটা ভালো করে মনে রাখো। মৌলকে দুভাগে ভাগ করা হয়, ধাতু, অধাতু। ধাতু গল্পও আছে। যে প্রশ্নে বলবে কোন মৌল, এটার বদলে যদি বলতো কোন মৌল সব থেকে ভারী, তার মানে সব মিলিয়ে ধাতু অধাতু সব মিলিয়ে উত্তর। সাধারণত অধাতু দিয়ে প্রশ্ন সেরকম দেয় না। যখন মৌল জানতে চাইছে না, পার্টিকুলার্স জানতে চাইছে, তখন উল্লেখ করে দেবে ধাতু। এই জায়গাটা মনে রাখবে। এই একই প্রশ্ন কোন ধাতু সব থেকে তড়িৎ ধনাত্মক, কোন মৌল সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক, এই ডিফারেন্সটাকে মনে রাখবে, সেটাই বলে দিলাম। আমরা এখানে যা প্রশ্নের উত্তর দিয়েছে, মানে অপশান যা ছিল, এটা একটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। যা অপশান আছে, সীসা তো হবেই না, সোনা তো হবেই না, পারদ তো হচ্ছেই না। সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু, জানো তো, এটা একটা প্রশ্ন, সব থেকে নমনীয় ধাতু সোনা। তো এই হিসেবে উত্তর নিয়েছিল ওসমিয়াম। কিন্তু আমি এখানে একটু ছোট নোট দিয়ে দেবো। ওসমিয়ামকে বলা হয় ঘনত্বপূর্ণ ধাতু, ডেন্সড। ঘনত্ব মানে ডেন্সড। এখানে আমাকে জানতে চেয়েছিল সব থেকে ভারী ধাতু, এর উত্তর আমরা সাধারণত নিয়ে থাকি ইউরেনিয়াম। আমাদের অপশানে নেই, তাই আমি একটু নোট করে দিলাম, পরীক্ষায় অপশান চেঞ্জ হলে মনে রাখবে। আমাদের অপশান নেই, ওসমিয়াম নিলাম। ওসমিয়ামটাকে বলা হয় সব থেকে ঘনত্বপূর্ণ ধাতু, আর ইউরেনিয়ামকে বলা হয় সব থেকে ভারী ধাতু। এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, নেক্সট আমরা 13 নম্বর প্রশ্নের পর পরবর্তী প্রশ্নতে চলে আসছি। নিচের শব্দগুলির মধ্যে অমিল কোনটি? শব্দ মানে শব্দের চ্যাপ্টার নয়, কিন্তু নিচের অপশানগুলির মধ্যে ভাবতে পারো। নিচের 4খানা অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে অমিল কোনটি? দেখো, অমিল তো সেইভাবে বলা যায় না, অমিল সেভাবে বলা যায় না, বেমানান বলা যেতে পারে। এটা বলতে পারো রিজনিং এর প্রশ্ন হতে পারে, এটা বলতে পারো ভূগোলের আইটেম থেকে রিজনিং হতে পারে, সায়েন্সের মধ্যেও বলা যেতে পারে। তার কারণ গাছের ফল, বীজপত্র, কাণ্ড, মূল, এই সমস্ত তো আমাদের উদ্ভিদ জগতের মধ্যেই পড়ে না, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ভাবা যেতে পারে। তো আমরা এখানে অত কিছু ভাববো না, আমাদের অত কিছু ডিসকাস নেই। আলু, গম, চাল, ভুট্টা, 4টে জিনিস দিয়েছে। চাল মানে আমরা ধান ধরতে পারি, তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। শস্য, এগুলোকে বলা হয় শস্য, দানা শস্য। এগুলো চাষ হয় সিজনে। আলু রবি শস্য, ভুট্টা রবি শস্য, গম রবি শস্য, ধান বা চাল খারিফ শস্য, বর্ষাকালে হয়। সেটাই একমাত্র বেমানান হয়ে আছে, তো আমরা চাল বা ধান, এই উত্তরটাকে আমরা করে দিলাম। ওকে, নেক্সট আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নতে। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? বৃক্ক, মনেই পড়ছে তো, কিডনি বা বৃক্ক, তার অংশ হচ্ছে গ্লোমেরুলাস। অনেক পার্ট আছে, এগুলোকে এই আমাদের অর্গ্যানগুলোকেও ডিটেলসে পড়তে হয়, এগুলোকে মনে রাখবে। পরের প্রশ্নতে চলে আসছি। রেসারপিন পাওয়া যায় নিম্নের কোন গাছে? কোন চ্যাপ্টারের প্রশ্ন? রেচন, এই চ্যাপ্টারের প্রশ্ন। উদ্ভিদের রেচন 2 প্রকার, কি কি? নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে উদ্ভিদের কি বলা হয়? উপক্ষার। কি বলা হয়? উপক্ষার। নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন বিহীন গুলোকে আমরাও কাউকে ছাড়ি না, কাজে তো লাগাই। গঁদ, রজন, রাবার, এগুলোকে তো আমরা বিভিন্ন অন্যান্য কাজে লাগাই। এইগুলোকে সাধারণত আমরা ওই আয়ুর্বেদিক ওষুধ এরকম বলি না, ঔষধ হিসেবে কাজে লাগায়। তো আমাদের এখানের প্রশ্নে এগুলো আমি এখান থেকেও কমেন্টে তোমাদের 3টে প্রশ্ন ফেলে দিলাম এর উত্তরটা হওয়ার পর। তাহলে রেসারপিন সর্পগন্ধা গাছ, তাই তো, সর্পগন্ধা গাছ মূলে, সর্পগন্ধা গাছের মূলে। তাহলে এর উত্তর আমরা রেসারপিন করে দিলাম। বাকি কমেন্টে তোমাদের প্রশ্ন রইল, ধুতুরা গাছের কি থেকে কি পাওয়া যায়, সেটা কি কাজে লাগে? বাসক গাছ থেকে কি পাওয়া যায়, সেটা কি কাজে লাগে? সিংকোনা গাছ থেকে কি পাওয়া যায়, সিংকোনা গাছের কোথা থেকে কি পাওয়া যায়, কি কাজে লাগে, মানে আমাদের শরীরের ক্ষেত্রে কি কাজে লাগে। এই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোকে রিপিট করে।
তাহলে রেশার পিন সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা পেয়ে থাকি। প্রশ্নগুলো যে কোনো পরীক্ষাতেই এসেছে, যেভাবেই এসেছে, আমাদের অজানা নয়, জানা। টপিক আর আইটেম আর সাবজেক্টের মধ্যে যদি বলো সীমিত সীমাবদ্ধতা, ওর বাইরে আর কোথা থেকে প্রশ্ন বানাবে? তো সুতরাং একবার যদি কভার করে ফেলতে পারো, কমন আসবে সবই। দেখো ওইখানে ছিল, আবার এখানে চলে এলো। আর একটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে সব থেকে নমনীয় ধাতু সোনা। সোনাকে সব থেকে নমনীয় ধাতু বলা হয়। তড়িৎ সব থেকে ভালো যায় সোনা, তারপরে রূপো। দুটোই ব্যবহার করতে পারবো না, অনেক দাম, তামাকে তাই ব্যবহার করে থাকি। তাপ সব থেকে ভালো পরিবাহিতা হয় রূপোর মধ্যে, রূপোর তাপ পরিবাহিতা, রূপার। এইগুলো ছোট ছোট জিনিস প্রশ্ন করতে পারো, দেখতে পারো। নেক্সট প্রশ্ন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি, মানে সূর্যের শক্তির জন্য কোনটি দায়ী? সেই একই জিনিস, সংযোজন এবং বিভাজন, ফিশন ফিউশন। ইংরেজিও দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, খুব ভালো। উত্তর হয়ে গেল সংযোজন। সূর্যের যে শক্তি তার উৎস, এবং তার পাশাপাশি আর একটা বোম, হাইড্রোজেন বোম, এরও যে আরো বেশি, মানে পারমাণবিক বোমের থেকে হাইড্রোজেন বোম আরো ধ্বংসাত্মক। হাইড্রোজেন কেন নাম? হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াস আর কি ভেঙে শক্তি উৎপাদন করা হয়। বিভাজন না হলে সংযোজন হয় না, আগে ফিশন হতে হবে, তার প্রাবল্যতায় জুড়তে থাকবে, সেটা আবার সংযোজন হবে, আরো বেশি ধ্বংসাত্মক হবে। এর উত্তর হচ্ছে ফিউশন বা সংযোজন। ওকে, আচ্ছা, আমাদের 17-র পর এই প্রশ্নটা হয়তো বাদ গেছিল। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের অন্তর্ভুক্ত? প্রথম যদি কখনো পাখিকে ধরে থাকবে, দেখবে এত গরম হাতে ধরা যায় না পাখির গা, মানে শরীর। তো প্রথম তো পাখি অপশন হবে না। সাপ শীতকালে গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমরা পড়েছিলাম। ব্যাংকেও দেখতে পাই না, কারণ এগুলো ঠান্ডার সময় যদি উষ্ণ রক্ত না থাকে, সে ঠান্ডাটাকে প্রোটেক্ট করবে কি করে নিজের শরীরকে? তার তো সমস্যা হয়ে যাবে। তো এই বলেছি নিচের জোড়াটির মধ্যে কোনটি সঠিক? ব্যাঙ ও সাপ শীতল রক্তযুক্ত প্রাণী, এই জোড়াটা ঠিক হবে। বাকি এগুলো স্তন্যপায়ী প্রাণী, উষ্ণ রক্ত হয়ে যাচ্ছে। এটা তো আমরা করে নিলাম একটু আগেই উত্তর, ফিউশন বা সংযোজন। ঠিক আছে, তো যাই হোক, আজকে আরো 20টা প্রশ্ন আলোচনা করার একটাই উদ্দেশ্য, প্রশ্ন কেমন পরীক্ষায় আসছে, আমাদের মধ্যে কমন আসছে কি, ডেপথ আছে কি আমাদের নলেজের, আমরা উত্তর কি দিতে পারছি। একটু প্রতিটা চ্যাপ্টার ধরে, ধরো ফিজিক্সের 12টা চ্যাপ্টার, কেমিস্ট্রির ধরো 12টা চ্যাপ্টার, বায়োলজির ধরো 15টা চ্যাপ্টার, চ্যাপ্টার ধরে একটু ওভারঅল ডেপথে পড়াশোনা করার পর এমসিকিউ ধরবে, সব কমন পাবে, সব কমন পাবে এবং উত্তরও করতে পারবে, মজাও লাগবে। তো প্রথম দিকে যে প্রিপারেশন তোমরা নাও বা পড়ো, সেটা কিন্তু একটু সিনসিয়ারলি পড়তে হয়। টপিক গুলোকে ধরে সাবজেক্ট অনুযায়ী সাজিয়ে একটুখানি আলোচনা করে পড়লে এমসিকিউ সহজ হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নোটিফিকেশন কিন্তু অন রেখো, সাবস্ক্রাইব করে, নাহলে পরবর্তী ভিডিও, পরের যে পরবর্তী ভিডিও আসবে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে, সেগুলোকে জানতে পারবে না বা দেখতে পারবে না। আর যে কোনো রকম কিছু জানো, আলোচ্য বিষয় হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।